বিসমিল্লাহির রহমানির রহিম। অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগতম। আজকে অধ্যায় 1 এর লেকচার 4 তোমাদের সামনে উপস্থাপন করছি। আজকের লেকচারের মূল বিষয়বস্তু আমি যেটা শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে দশকের সূচকের নাম, যে আমি আগে থেকে লিখে রেখেছি তোমাদের জন্য। এই সূচকের নামগুলো তোমরা হয়তো এসএসসি পর্যায়ে কিছুটা জেনে এসেছো, তবে এখানে আরেকটু বেশি আকারে দেওয়া আছে মানগুলো। আমরা এখানে দেখতে পাচ্ছি দশকের মানে 10-এর পাওয়ার আস্তে আস্তে কম থেকে বেশির দিকে যাচ্ছে এবং তার প্রত্যেকটা নির্দিষ্ট 10-এর পাওয়ার বা দশকের সূচক এর জন্য নির্দিষ্ট নাম রয়েছে। আমরা যদি একদম সর্বোচ্চ মান থেকে দেখি তাহলে আমরা বোর্ডে খেয়াল করতে পারি যে এখানে 10⁻24 এটি আছে এবং এখানে ওয়াই দ্বারা, বড় হাতের ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। এর নাম হচ্ছে ইয়োট্টা। ইয়োট্টা সমান 10⁻24, জেডটা 10⁻21, এক্সা 18, মানে 3 করে কমছে পাওয়ার। 24 থেকে 21, 21 থেকে 18, 18 থেকে 15, এভাবে পেটা হচ্ছে 15, 10⁻15, টেরা 10⁻12, আরও 3 কমে গিগা 10⁻9, আরও 3 কমে মেগা 10⁻6। মেগার পরে যেটা লক্ষণীয় সেটি হচ্ছে 3 করে আর কমবে না, এরা 1 করে কমবে। 3 করে কমতে কমতে 9-এর পর থেকে 6-এর পর থেকে তারপরে 3-এর পর থেকে তারপরে 1 করে কমবে। কিলো থেকে এটা কিলো 10⁻3, হেক্টা 10⁻2 অ্যান্ড ডেকা 10⁻1, মানে 10। কাজেই 1, 2, 3 এর পর থেকে 3 করে বাড়ছে, 3-এর পরে 6, 9, 12 এইভাবে। এবং এখানে লক্ষণীয় যে 1, 2, 3 পর্যন্ত যে সিম্বল আমরা ইউজ করছি সেগুলোর প্রত্যেকটাই স্মল লেটারের ছোট হাতের ইংরেজি অক্ষর, ছোট হাতের কে, ছোট হাতের এইচ এবং ডিএ। এখানে ডেকার জন্য ডিএ একসাথে লেখা হয়। কিন্তু কিলোর পর থেকে মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা, জেডটা, ইয়োট্টা এগুলো সবই হচ্ছে বড় হাতের ইংলিশ অক্ষরে দেওয়া। নামকরণটা এইভাবেই করা হয়েছে। পক্ষান্তরে আমরা যদি এখন পাওয়ার আরও কম যাই, অর্থাৎ 1-এর পরে পাওয়ার আসবে 10⁻−1, যেটা কিনা ডেসি, তারপরে -2 সেন্টি, মিলি, মাইক্রো 10⁻6। তাহলে এখানে লক্ষণীয় যে এইখানে আবার ডেসি, সেন্টি, মিলি এই তিনটাও আবার 1 করে পাওয়ার কমেছে। 10⁻−1, তার থেকে আরও 1 কমলে -2, -3। আর এখানে যেরকম 1 করে তিনটাতে বেড়েছে, প্রথম 3টা কমার ক্ষেত্রেও প্রথম 3টাতে 1 করে কমেছে, -1, -2, -3। এরপরে 3 করে পাওয়ার কমছে। মাইক্রো -6, ন্যানো -9, পিকোর -12, ফেমটো 10⁻−15। তারপরে অটোর পরে রয়েছে জেপ্টো এবং ইয়োট্টো। মানে এটা যদি আমরা পাওয়ার দিই তাহলে 10⁻−, এটা হবে 18, তারপরে 10⁻−21, 10⁻−24। এই মোটামুটি দশকের সূচক। এবং এখানে লক্ষণীয় যেগুলো সবই কিন্তু ছোট হাতের। এখানেও কিন্তু আমাদের ওয়াই রয়েছে, এখানেও ওয়াই রয়েছে, কিন্তু পার্থক্যটা হলো যখন এরকম ছোট ওয়াই লেখা হবে, অর্থাৎ আমি যদি 10 এরকম ছোট ওয়াই লিখি তাহলে সেটা বোঝাবে 10⁻−24, মানে এই ওয়াইয়ের মান -24। কিন্তু আমি যদি 10 বড় ওয়াই লিখি তাহলে বোঝাবে 10⁻24, 10 × 10⁻24। ঠিক তেমনি এটা কিন্তু যদিও হাতে লিখেছি, এটা অ্যাকচুয়ালি এইভাবে দেখালে সুবিধা হয়। এটা ছোট হাতের জেড, এটা বড় হাতের জেড। কাজেই একইভাবে যদি আমি বড় হাতের জেড লিখি 10⁻21 বোঝাবে, আর ছোট হাতের জেডের জন্য -21 বোঝাবে। পরেরগুলোতে খুব একটা সমস্যা হয় না, একমাত্র পিকো ছাড়া, পিকো এবং পেটা হচ্ছে বড় হাতের পি, আর ছোট হাতের পি কিন্তু এটা ছোট হাতের পি এর জন্য হবে 10⁻12।
এই খুঁটিনাটি কয়েকটা ইম্পর্টেন্ট বিষয়, অনেক সময় কনফিউজিং হতে পারে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এমসিকিউতে এগুলো আসতে পারে অনেক সময়, যে পি ছোটো হাতের বড় হাতের 10 টু দি পাওয়ার, যদি এরকম বললো 12 বড় পি, তাহলে বুঝাবে আমাদের পেটা, অর্থাৎ 10 টু 12 ইন্টু 10 টু দি পাওয়ার 15। কিন্তু যদি 12 ছোট পি এরকম বোঝায়, তাহলে হবে 12 ইন্টু 10 টু দি পাওয়ার ছোট পি মানে -12 পিকো। পিকো এককটা বেশিরভাগ মানে দশকের সূচকটা ইউজ হয় বিশেষ করে ফ্যারাডের ক্ষেত্রে। পিকো ফ্যারাড আমরা অনেক সময় আলোচনা করে থাকি। ফ্যারাড তোমরা সেকেন্ড ইয়ারে পড়বা। ধারকত্বের একক হয়তো বা কিছুটা ধারণা এসএসসিতে পেয়েছ ধারক সম্পর্কে, তবে তার একক ফ্যারাড এবং তার ক্ষুদ্র একক হচ্ছে পিকো ফ্যারাড। এই হচ্ছে দশকের সূচকের হিসাব। এখন এখান থেকে কিছু কনভার্সন বা কিছু চেঞ্জ আমাদের থাকতে পারে। যেরকম যদি এরকম একটা প্রবলেম থাকে যে আমাকে বলল যে 1 মেগা সমান কত পিকো, 1 মেগা সমান কত পিকো। পিকো এরকম কথাতেও লেখা থাকতে পারে বা কত ছোট হাতের পি থাকতে পারে, কত পি বা কত পিকো। তাহলে এটার সমাধান করার ক্ষেত্রে আমরা ধরে নিব যে ধরি 1 মেগা সমান এক্স পি বা এক্স পিকো। তাহলে আমাদের এই কত বলতে এক্স, আর এক্সটাই বের করতে হবে। তাহলে এক্স সমান লিখতে পারি 1 মেগা বাই 1 পিকো। 1 মেগা এখান থেকে আমরা মান নিব, মেগার মান 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6 হচ্ছে 1 মেগা, আর 1 পিকো, পিকো বলতে 10 টু দি পাওয়ার -12। তাহলে যেটা দাঁড়াচ্ছে 10 টু দি পাওয়ার 6 প্লাস 12, অর্থাৎ 10 টু দি পাওয়ার 6 প্লাস 12 করলে কথা হচ্ছে 18, অর্থাৎ 10 টু দি পাওয়ার 18 পিকো। তাহলে আমরা বলতে পারি যে অতএব 1 মেগা সমান এক্স এর মান বসিয়ে 10 টু দি পাওয়ার 18 পিকো। এখন এখানে একটা বিষয় হতে পারে যে 10 টু দি পাওয়ার 18 এর জন্য একটা মান রয়েছে কিন্তু এক্সা, তাহলে কি আমরা এটা বলতে পারি কি না, অর্থাৎ ই বড় হাতের পি ছোট হাতের হতে পারে কি না। এটা লেখার নিয়ম আসলে নয়। ইপি মানে দুটো 10-এর সূচককে কখনো পাশাপাশি লেখা যায় না। আমি মেগা কিলো লিখতে পারবো কি, বা আমি কিলো হেক্টর লিখতে পারবো কি, বা গিগা মেগা, 10 গিগা মেগা, এইভাবে আসলে প্রচলিত নয়, এটা লেখা উচিত নয়। কাজেই যদি এখানে 10 টু দি পাওয়ার 18 এসেছে, আমাদের সেটা সংখ্যা মানটাই রাখা উচিত, এইভাবে রাখা উচিত না। এটাই হবে আমাদের জন্য আনসার, 10 টু দি পাওয়ার 18 পিকো। 1 মেগা সমান 10 টু দি পাওয়ার 18 পিকো। এরকম আরও হতে পারে, আরও অনেক উদাহরণ এখান থেকে দেখানো যেতে পারে, কিন্তু বেসিকটা আমি তোমাদের দিলাম। আমার মনে হয় না যার কোনো এক্সাম্পলের দরকার আছে। কিছু হোমওয়ার্ক তোমাদের দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা এখনও জয়েন করনি, এই ভিডিওটা যারা দেখছো অথচ কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা সংযুক্ত নেই, তাদের জন্য বলছি অবশ্যই তোমরা আমাকে কল করবে এবং সংযোগটা নিয়ে নিবে। হোয়াটসঅ্যাপ ডাউনলোড করবে, সংযোগ নিয়ে নিবে, কেননা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের এই ধরনের হোমওয়ার্ক আদান প্রদান সহ আরও অন্যান্য যাবতীয় একাডেমিক কিছু কাজ আমরা এখানে করে থাকি, নোটিশ দিয়ে থাকি, তোমাদের নির্দেশনা দেওয়া হয়, ক্লাস টিচার তোমাদের নির্দেশনা দেয়, তোমাদের উপস্থিতি হিসাব করা হয় ইত্যাদি। কাজেই হোয়াটসঅ্যাপ গ্রুপ জরুরি। আমি আরেকবারের জন্য বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপের যোগাযোগের যদি সংযুক্ত না থাকো বিজ্ঞান গ্রুপের, বিশেষত যেহেতু এখন বিজ্ঞানের স্টুডেন্টরা দেখছো ক্লাসটা, কাজেই তারা আমাকে এই নাম্বারে ফোন দিবা যদি তোমার সংযোগ না থাকে। 015 আচ্ছা এই নাম্বারটা দিই, এটা দিই, হ্যাঁ এটা আমার অফিসিয়াল নাম্বার। এই নাম্বারে আমাকে যোগাযোগ করবা যদি তোমার হোয়াটসঅ্যাপে সংযোগ না থাকে। আমাকে ফোন দিলে আমি সেক্ষেত্রে তোমাকে সাহায্য করব হোয়াটসঅ্যাপে সংযুক্ত হওয়ার। অলমোস্ট অনেক মেয়েই কিন্তু সংযুক্ত হয়ে গেছে, অনেক ছাত্রী ইতিমধ্যে
প্রায় তোমরা 90 জন স্টুডেন্টের মধ্যে প্রায় 80 জন স্টুডেন্ট অলরেডি সংযুক্ত হয়েছে এবং গত শনিবারে আমাদের ওরিয়েন্টেশন ছিল, সেখানে এখনও অনেক মেয়ে উপস্থিত হয়নি। তার মূল কারণ ছিল আমরা হোয়াটসঅ্যাপে তাদেরকে ফোন দিয়েও সংযুক্ত করতে পারিনি। অনেকের হয়তো টেকনিক্যাল প্রবলেম ছিল, অনেকের ফোন ছিল না বা ওরকম স্মার্টফোনের সমস্যা ছিল। যাই হোক, এটা কাটিয়ে উঠতে হবে এখন এই পরিস্থিতিতে এবং অবশ্যই আমাদের অনলাইনে সম্পৃক্ত থাকতে হবে। তো দর্শকের সূচক নিয়ে মোটামুটি আলোচনা এখানে শেষ করছি। এরপরে আসবো আমরা পরিমাপের ত্রুটি নিয়ে। পরিমাপ থাকলে তার ত্রুটি থাকবেই। এমন কোনো পরিমাপ করা সম্ভব নয় যেখানে ত্রুটি থাকবে না, ত্রুটিবিহীন। ত্রুটির ব্যাপারটার সাথে আমরা আসলে কখনো ওইভাবে বিবেচনা করি না। ত্রুটি মানেই আমরা মনে করি যে এটা ত্রুটি থাকবে কেন, ত্রুটিযুক্ত জিনিস মানেই খারাপ, একেবারে ত্রুটিবিহীন। আসলে সবচাইতে একেবারে লেটেস্ট যে যন্ত্রপাতিগুলো আমরা ইউজ করি, অনেক সময় হয়তো লেটেস্ট কেউ মোবাইল ফোন ইউজ করে, একেবারে হয়তো আইফোন ইউজ করে। আমি নাম নিয়ে ফেলা যদিও উচিত না, যাই হোক, এটা কোনো কমার্শিয়াল ভিডিও নয়। তো এরকম একেবারে আমি বলতে চাচ্ছি যে একেবারে লেটেস্ট প্রযুক্তি যে আমরা ব্যবহার করি, সেই যন্ত্রগুলো থেকে কোনো ত্রুটি থাকে না। আমরা অনেক সময় মনে করি হয়তো বা কোনো ত্রুটি থাকে না, কারণ আমরা দেখি না যেটা কোনো ফ্ললেস আর কি, এটার কোনো রকম বাধা বিপত্তি নেই, একেবারে নির্বিঘ্নে চলছে। তারপরে কিন্তু ত্রুটি থাকে। প্রত্যেকটা মোবাইল সেটই বলি বা অন্য যে কোনো টেকনোলজিক্যাল ডিভাইস বলি, সবগুলোরই কিন্তু কিছু না কিছু ত্রুটি থাকে। যত উন্নতি গাড়ি হোক, যত জাপানি সুন্দর ভালো গাড়ি হোক না কেন, তারও কোনো না কোনো ড্রব্যাকস থাকে, কোনো না কোনো তার সীমাবদ্ধতা থাকে, কোনো কোনো জায়গায় তার একটু 19-20 হেরফের থাকেই। অর্থাৎ আমরা এমন কিছু তৈরি করতে পারবো না, তৈরি করার বিষয়টা পরিমাপের সাথে জড়িত। কাজে এমন কিছু আমরা পরিমাপ করতে পারবো না যেটা 100% ত্রুটিমুক্ত। কাজে ত্রুটি থাকবেই, তবে আমরা চেষ্টা করি সেই ত্রুটিটা কমাতে। আমরা যদি পরিমাপ করতে পারি যে আমাদের ত্রুটিটা কত, তাহলেই সেই ত্রুটিটাকে আমরা কমিয়ে ফেলতে পারবো। কিন্তু যদি আমাদের ত্রুটি কত হচ্ছে সেই হিসাবটা যদি আমাদের কাছে না থাকে, তাহলে সেটা কমানোর আর প্রশ্ন থাকে না, সেটাকে কন্ট্রোল করার আর আমাদের তখন আর প্রশ্ন থাকে না। কাজে যদি আমরা ত্রুটি কমাতে চাই, উন্নত পরিমাপ চাই, ভালো পরিমাপ চাই, তাহলে অবশ্যই ত্রুটি সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে। তো কাজে পরিমাপের ত্রুটি এর ডেফিনেশন আমি এখন একটু তোমাদের বই থেকে বলতে পারি যে অ্যাকচুয়ালি ত্রুটি, আমরা পরিমাপের ত্রুটি কত রকম বা কী এরকম বলতে পারি। পরিমাপের ত্রুটি মূলত 5 ধরনের হয়, তবে এটা দেওয়া আছে একটা বইয়ে, আর একটা বইয়ে দেওয়া আছে 4 ধরনের। আমি বইয়ের নাম উল্লেখ করেই বলি, কারণ বই তো সিলেবাস তোমাদের বুক লিস্টে দিয়ে দিয়েছি। আমার হাতে ডক্টর শাহজাহান তপনের বই, এবং ডক্টর শাহজাহান তপনের বইতে পরিমাপের ত্রুটির প্রকারভেদ বলা হয়েছে 5 রকম পক্ষান্তরে। প্রথম যে বইটা আমাদের ছিল গোলাম হোসেন প্রামাণিক, সেখানে ত্রুটির প্রকারভেদ বলা হচ্ছে 4 রকমের। তো অ্যাকচুয়ালি 5 নম্বর আমি বলবো যে তোমরা এই 5টাই লেখো, কারণ এই 5টা লিখলেই ভালো হবে। এখানে একটা যে বেশি আছে তা না, অ্যাকচুয়ালি ওইখানে 4টার মধ্যে এখানে একটাকে ইনক্লুড করে নিয়ে, দুটোকে ইনক্লুড করে একটা করে এখানে 4টা দেখানো হয়েছে, আর এখানে একটুকে ভেঙে একটা বাড়ানো হয়েছে, 5টা করা হয়েছে। তো সেই বিবেচনায় আমরা শাহজাহান তপনের যে 5টা ভাগ আছে সেটাকে আমরা বলবো। কাজে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে আমরা জানি পরিমাপ বলে, এবং সেই পরিমাপ করার সময় যে ত্রুটি হয় সেটাকে আমরা পরিমাপের ত্রুটি বলে থাকি। অর্থাৎ নির্ভুল মান যে আমরা পাই না, সেটাকে বলা হচ্ছে ত্রুটি। তাহলে এই ত্রুটির মোটামুটি কি কি প্রকারভেদ রয়েছে যদি আমরা একটু দেখে নিই। 1 নম্বর হচ্ছে যান্ত্রিক ত্রুটি, 2 হচ্ছে পর্যবেক্ষণজনিত ত্রুটি, 3 হচ্ছে
এলোমেলো ত্রুটি, এটাকে অনেক সময় আমরা র্যান্ডম ইরর বলে থাকি ইংলিশে। 4 হচ্ছে পুনরাবৃত্তিক বা ব্যবস্থাগত ত্রুটি। এবং ফাইনালি 5 হচ্ছে লঘিষ্ঠ গণন ত্রুটি। এই 5 নম্বর প্রকারভেদটা গোলাম হোসেন প্রামাণিক স্যারের বইতে দেওয়া নেই, কিন্তু আমি বলবো তোমরা এখান থেকে পড়ো, সাজান তপন স্যারের বই থেকে পড়ো। এই জন্য অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিকে একাধিক বই লাগে, কারণ কিছু তথ্য একটু হেরফের হয়, একাধিক তথ্য লাগে। তো যান্ত্রিক ত্রুটি কী, আমরা প্রত্যেকটা ত্রুটি সম্পর্কে একটু একটু করে জেনে নেওয়ার চেষ্টা করব আজকের ক্লাসে। আগামী ক্লাসে ত্রুটির পরিমাপ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। যান্ত্রিক ত্রুটি হচ্ছে পরীক্ষা নিরীক্ষা বা যন্ত্রপাতি, যে সকল যন্ত্রপাতির সাহায্যে আমরা পরীক্ষা নিরীক্ষা করি বা পরিমাপ করি, সেই যন্ত্রপাতির মধ্যে যে ত্রুটি থাকে সেটাকে বলা হচ্ছে যান্ত্রিক ত্রুটি। যেমন যান্ত্রিক ত্রুটির মধ্যে আমরা শূন্য ত্রুটি বলতে পারি, পিছর ত্রুটি এবং লেভেল ত্রুটি। তো শূন্য ত্রুটি কী? শূন্য ত্রুটি হলো যখন যে যন্ত্রে সূচক দাগ থাকে, শূন্যের দাগ থাকে, যেরকম স্কেল, স্লাইড ক্যালিপার্স হোক বা সাধারণ স্কেল হোক, এটার কিন্তু একটা জিরো মার্কিং থাকে। এই জিরো মার্কিংটা সাথে আরেকটা দাগ যে মিলাতে হয়, সেটা স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে হয়, সেটা যদি একদম ইনিশিয়ালি অর্থাৎ শুরুতে যখন দুটো চোয়ালকে লাগানো থাকে তখন তার জিরো দাগ যদি না মিলে থাকে তখন সেটাকে আমরা বলি যান্ত্রিক ত্রুটি। একটু সামনে পিছনে যদি থাকে, এটা অনেক সময় চোখে পড়ে না, কিন্তু সেটাকে আবার মেজারমেন্ট করা যায়, সেই যন্ত্রের সাহায্যে করা যায়, সেটাকে তখন আমরা বলি যান্ত্রিক ত্রুটি। এবং এটাকে অ্যাকচুয়ালি বলি শূন্য ত্রুটি বলা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির মধ্যে শূন্য ত্রুটি। এরপর হচ্ছে পিছর ত্রুটি। পিছর ত্রুটি সেই সকল যন্ত্রের ক্ষেত্রে হয় যাদের স্ক্রু রয়েছে, স্ক্রুর সাহায্যে পরিমাপ করা হয়, যেরকম স্ক্রু গেজ বা স্ক্রু গজ। সেটার ক্ষেত্রে কী হয়, যে একটি স্ক্রুকে ঘুরিয়ে একটা ছোট একটা সিলিন্ডার আকৃতির বস্তু থাকে, সেটা সামনের দিকে এসে এটি পরিমাপ করতে পারে। খুবই সূক্ষ্ম পরিমাপের জন্য এটা দরকার। স্লাইড ক্যালিপার্সের চাইতেও লঘিষ্ঠ গণন বা ক্ষুদ্র পরিমাপ করার ক্ষমতা থাকে, লঘিষ্ঠ গণনের মান কম থাকে স্ক্রু গেজের ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু যে ত্রুটি হয় সেটা হচ্ছে যে বহুদিন ব্যবহারের ফলে স্ক্রুটা আস্তে আস্তে একটু ক্ষয়ে যায়। স্ক্রুটা ক্ষয়ে গেলে একটু নড়বড়ে হয়ে যায়। যেমন ধরেন আমার এখানে একটা স্ক্রু আছে, যে এটা আমি খুলতে পারছি, এরকম স্ক্রু। এখন কিন্তু এটা নতুন অবস্থা অনেকটাই শক্ত, কিন্তু যদি এটি পুরনো হয় তাহলে কিন্তু এই যে খোলা হলো, তারপর এটা কিন্তু একটু নড়বড়ে হয়ে যায়, কারণ এটা বারে বারে ফ্রিকশন বা ঘর্ষণের কারণে এই যে খাঁজ রয়েছে, খাঁজে কিছু ক্ষয় হয়। সে ক্ষয়ের কারণে এটি সামনে পিছনে একটু 19-20 হয়, একটু হয়তো নড়াচড়া করে। কাজে এটিকে যতই আমি পরিমাপ করার চেষ্টা করি সেখানে কিছু ত্রুটি থাকবে এটি দিয়ে। কাজে এখানে যন্ত্রের এই একটা ত্রুটি হতে পারে, সেটাকে বলা হচ্ছে পিছর ত্রুটি বা ব্যাকল্যাশ ইরর। ফাইনালি হতে পারে লেভেল ত্রুটি বা আনুভূমিক ত্রুটি। যেসব যন্ত্রে অনুভূমিক করা দরকার পড়ে, যেরকম পাল্লা বা নিক্তি, সেটা ভূমির সাথে অনুভূমিক করা দরকার। সে অনুভূমিক করার ক্ষেত্রে সেটা যদি অনুভূমিক না হয়, তাহলে সামান্য একটু অনুভূমিক না হলেই সেটাকে আমরা বলবো তখন লেভেল ত্রুটি। এরপর আসে যাক দ্বিতীয় যে ত্রুটির কথা বলা হচ্ছে, পর্যবেক্ষণজনিত ত্রুটি। সেই পর্যবেক্ষণজনিত ত্রুটির আবার অনেক কারণে হতে পারে, তার মধ্যে আমি কতগুলো নাম বলছি। যেরকম ব্যক্তিগত কারণ হতে পারে, ব্যক্তিগত ত্রুটি বা প্রান্ত দাগ ত্রুটি, তারপরে লম্বন ত্রুটি, তারপরে হতে পারে সূচক ত্রুটি এবং পরিবেশগত ত্রুটি। এগুলো সবই হচ্ছে মূলত পর্যবেক্ষণজনিত, মানে কোনো এক্সপেরিমেন্ট বা কোনো পরীক্ষণ থেকে বা যে পরিমাপটা আমরা করছি সেই পরিমাপে পর্যবেক্ষণের কারণে যে ত্রুটি। সহজ কথায় যদি আমরা বলি যে পর্যবেক্ষণের কারণে যে ত্রুটি থাকে সেটাকে বলা হচ্ছে পর্যবেক্ষণজনিত ত্রুটি। এবং সেটা হতে পারে ব্যক্তির কারণে যিনি পরিমাপ করছেন তিনি ভুল রিডিং নিলেন, 4-এর জায়গায় 5 দেখলেন, 5-এর জায়গায় 4 মনে করলেন, তাহলেই সেটা ইরর আসবে। এটা একেবারেই ব্যক্তিগত ত্রুটি হয়ে গেল। তারপরে ব্যক্তি যদি না হয়, অন্য কারণে হতে পারে, যেরকম প্রান্ত দাগ ত্রুটি। এখন যে যন্ত্র দিয়ে পরিমাপ করছে সেই যন্ত্রটা বহুবার ইউজ করার পরে সেটার সামান্য ক্ষয়ে গিয়েছে, একটি স্কেলের শেষ প্রান্তটা এরকম একটুখানি হলেও ক্ষয়ে যেতে পারে। এই ক্ষয়ে যাওয়ার কারণে যে ত্রুটি হয় সেটাকে আমরা তখন বলবো প্রান্তের দাগ ত্রুটি বা
এটা পর্যবেক্ষণজনিত ত্রুটির একটি পার্ট। আর হতে পারে লম্বন ত্রুটি। লম্বন ত্রুটি হচ্ছে চোখের সামনে রেখে যে নিয়মে রিডিংটা নেওয়া দরকার সেটা যদি সেই নিয়মে যদি না নেওয়া হয় তাহলে সেটাকে বলা হচ্ছে লম্বন ত্রুটি। থার্মোমিটারের আমি একটা পার্ট নিব, আমি এইভাবে নিচ্ছি, তাহলে আমার পার্টটা একটু 19-20 আসবে। নেওয়া দরকার ঠিক ভার্টিক্যালি থাকবে আমার চোখ বরাবর, এবং যেখানে রিডিংটা নিব সেটা ঠিক চোখের সাথে লম্ব বরাবর থাকবে। মানে এই বস্তু থেকে লম্ব টানলে সেটা যেন আমার চোখে আসে ডাইরেক্ট, এই বরাবর আমি যদি পার্ট নিই। কিন্তু আমি যদি জিনিসটা এইভাবে দেখি তাহলে কিন্তু আমার চোখের যেটা লাইন অফ সাইট সেটা কিন্তু দাগের সাথে একটু 19-20 লাগবে। আমার কাছে মনে হবে থার্মোমিটারের পার্টটা একটু 1/2 ডিগ্রি বা 1 ডিগ্রি এদিক সেদিক আছে, যদি আমি একটু অন্যভাবে সাইড থেকে দেখি, সাইড থেকে দেখি। কাজেই দেখাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ছবির উদাহরণ দিয়ে তোমাদের বইয়ে দিয়ে দিয়েছে যে একটি স্কেলের পার্ট একটু বাঁকাভাবে নিলে, বাঁকাভাবে দেখলে সেই পার্টটা কোন দাগের সাথে মিলছে বলে মনে হবে। কাজেই এই জিনিসটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে যেন পর্যবেক্ষণের ক্ষেত্রে এই ত্রুটিটা হচ্ছে লম্বন ত্রুটি। তারপরে আছে সূচক ত্রুটি এবং পরিবেশগত ত্রুটি। সূচক ত্রুটি হচ্ছে যে সূচক কাটা থাকে কোনো কোনো যন্ত্রে, যেরকম গ্যালভানোমিটার, অ্যামিটার, ভোল্টমিটার, সেই সূচক কাটাটা যদি সামান্য একটু অনেক দিন ব্যবহারের কারণে একটু সরে যায় থাকে তাহলে সেখানে ত্রুটি আসতে পারে, অবশ্যই আসতে পারে। তারপরে পরিবেশগত ত্রুটি হচ্ছে আসলে পরিবেশের কারণে, সেটা টেম্পারেচারের কারণে হতে পারে। যে স্কেল দিয়ে মাপছি সেটা সামান্য হলেও তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস এর জন্য চেঞ্জ হবে। অর্থাৎ গরমকালে দিনের বেলা যদি মাপি একরকম রিডিং আসতে পারে, অনেক রাতে বা ভোরের দিকে যদি আমি কোনো কিছু করি ওই একই স্কেল দিয়ে বা একই যন্ত্র দিয়ে পরিমাপ করি তাহলে সেটা সামান্য কম আসতে পারে। সেটা আমাদের চোখের সাপেক্ষে হয়তো সেটা খুব বড় ইরোর নয়, কিন্তু যদি যত সূক্ষ্ম ইরোর করতে চাইবো তখন পরিবেশগত বিষয়টা তত সেখানে মানে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। কাজেই এই তখন যে ত্রুটি হয় পরিবেশগত, টেম্পারেচার চেঞ্জ, আর্দ্রতার চেঞ্জ ইত্যাদির কারণে, সেটাকে তখন বলা হচ্ছে পরিবেশগত ত্রুটি। তাহলে এই কতগুলো সব কিছুই কিন্তু পর্যবেক্ষণজনিত ত্রুটির মধ্যে আলোচনা হলো। এরপরে হচ্ছে এলোমেলো ত্রুটি, র্যান্ডম ইরোর। খুব ইন্টারেস্টিং এটা, যে র্যান্ডম ইরোর অ্যাকচুয়ালি এই দুটো যে ত্রুটির কথা বললাম এগুলো প্রত্যেকটাকে এড়ানো সম্ভব। যান্ত্রিক ত্রুটিটাকে একেবারে 100% না হলে অনেকটাই প্রায় জিরোর কাছাকাছি করে ফেলা সম্ভব। পর্যবেক্ষণ ত্রুটি যদি খুব কেয়ারফুল থাকা যায় এবং যেগুলোর কথা বললাম পরিবেশগত ব্যাপার, এটা যদি গড় করা যায় তাহলে এগুলোকে অনেকটাই এড়িয়ে ফেলা যায় বা এটাকে অনেকটাই ওভারকাম করা যায়। কিন্তু এলোমেলো ত্রুটি এমন একটা ত্রুটি যেটাকে কখনোই এড়ানো যায় না, এটা হবেই। যেমন একটা উদাহরণ দেওয়া যাক, তোমাদের বইতেও দেওয়া আছে, যেটি সরল দোলকের একটি বব এভাবে টেনে ছেড়ে দিচ্ছি, দুলছে, এবং হয়তো আমি 20টা দোলনের জন্য দোলনকাল বের করতে চাচ্ছি। তারপরে গড় করব সেটাকে, মানে একটা দোলনের জন্য দোলনকাল আমি বের করতে চাই। তাহলে এখান থেকে ছেড়ে দিলাম, গেল, আবার ফিরে আসলো, একটা দোলন কমপ্লিট হলো। তা আমি যেখান থেকে ছাড়বো ঠিক সেই মুহূর্তেই আমাকে স্টপ ওয়াচ অন করতে হবে। আমি নিজে করি বা অন্য একজন আমাকে হেল্প করুক, অন্য একজন করলে অ্যাকচুয়ালি আরও বেশি এরর থাকার সম্ভাবনা হতে পারে। তা আমি যেই মুহূর্তে ছাড়ছি ঠিক সেই মুহূর্তেই আমার এক হাতে ঘড়ি থাকবে বা এই হাতে ঘড়ি থাকবে, আরেক হাতে আমি রিলিজ করব। সেই রিলিজের মুহূর্তেই আমার এই হাতের ঠিক আরেকটা ঠিক অ্যাট দ্য সেম টাইম করতে হবে। সেম টাইম যে করলাম সেটা কিন্তু পুরোপুরি সম্ভব নয়, কিছু না কিছু 19-20 হবেই, ফ্র্যাকশন অফ সেকেন্ডের একটু হেরফের হবেই। তারপরে এটা যে গেল, গিয়ে যে ফিরে আসলো, ফিরে ঠিক যেখান থেকে আমি ছেড়েছিলাম সেই জায়গাতেই একেবারে নিখুঁতভাবে সেই জায়গাতে আসলেই যে আমি আবার ওটাকে কাউন্ট করছি এমনটা নয়, একটু বেশি একটু কম হতেই পারে। এবং যেহেতু এটা 20 বার হচ্ছে তাহলে 20 বারের প্রতিবারে সামান্য একটু বেশি সামান্য একটু কম হতে পারে। তাহলে এই যে এটা র্যান্ডমলি চেঞ্জ হচ্ছে কোনোটা, মানে এটাকে এড়ানোর উপায় নেই। এবং যখন ফাইনালি এটা আসবে তখন ঠিক সেই মুহূর্তে আমি যে স্টপ ওয়াচটা বন্ধ করব, সেই বন্ধ করার ক্ষেত্রেও সেটা কিন্তু একটু হেরফের হতে পারে। ঠিক যে পজিশন থেকে বন্ধ করা দরকার, যে পজিশন থেকে চালু করা দরকার, ঠিক সেইটাকে আমি মেনটেন করা যাবে না, পারা যাবে না, একটু কম বেশি হবেই। কাজেই আমি যতবারই একটি সরল দোলকের দোলনকাল বের করি না কেন, এক্স্যাক্ট মান হয়তো আমি কখনোই পাবো না, মানে আগের মানটা কখনোই পাবো না, এক্স্যাক্ট প্রকৃত মানটাও পাবো না এবং আগের মানটাও কখনো পাবো না। আমি যতবার করবো ততবার কিছু না কিছু ইরোর থাকবে। হয়তো র্যান্ডমলি নিলে একই সংখ্যাটা ফিরে আসতে পারে, কিন্তু সেটাই যে সবসময় আসবে এটি বলা যাবে না। আমি যতবার পরিমাপ করব ততবারই তার মানের কিছু না কিছু চেঞ্জ হয়, কিছু বেশি হবে, কখনো কিছু কম হবে, সামান্য বেশি বা সামান্য কম। তাহলে এটাকে বলা হচ্ছে এলোমেলো ত্রুটি বা র্যান্ডম ইরোর। এটা কখনোই আমরা পুরোপুরি এড়াতে পারবো না, কারণ এটা আমরা কিন্তু দেখিও একটু পরে, মানে আমরা যা দেখি তা কি সাথে সাথেই আমরা আমাদের হাতে বা আমাদের কার্যপদ্ধতির মধ্যে দিয়ে সেটাকে যদি আমরা রিফ্লেক্সকে আনতে পারবো না, পারবো না। আমাদের দেখা এবং করার মধ্যেও কিছু
টাইম ল্যাগ থাকে। আমরা দেখছি তা সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়ে কাজের মধ্যেও ফ্র্যাকশন অফ সেকেন্ড চলে যায়। তো এই জন্যই আমাদের ওই ঘটনাটা ঠিক যে মুহূর্তে ঘটছে, ইভেন একটা ঘটনা যদি ঘটে সেখান থেকে আলোক রশ্মির সাহায্যে আসলে সেখানে আলোর গতি অনেক বেশি আমরা জানি, তারপরেও সময় তো কিছু লাগবে, কিছু না কিছু সময় তো অবশ্যই একটা ঘটনা অবজার্ভ করে সেটা যদি আমরা দূর থেকে অবজার্ভ করি তাহলে সেটাকে ট্র্যাক করতে গেলে কিছু না কিছু সময় লাগবে। কাজে এখানে এই বিষয়গুলো এলোমেলো ত্রুটির সাথে চলে আসে। এটাকে কখনোই এড়ানো যায় না, তবে এটাকে কমিয়ে ফেলা যায় যদি একই ঘটনা আমি বারবার করি। অর্থাৎ আমি যদি 20টি দোলন না দিয়ে আমি 40টি দোলন নেই তাহলে কিন্তু আমার ইরোরটা কমে আসবে, এবং 40টা ইরোর নিয়ে যদি আমি গড় করি, 40টা পার্ট নিয়ে যদি আমরা গড় করি তাহলে আমরা এই এলোমেলো ত্রুটিকে অনেকাংশে কমিয়ে ফেলা যায়। জিরো কখনোই করা যাবে না, কমিয়ে ফেলা যাবে। পুনরাবৃত্তিক ত্রুটি বা ব্যবস্থাগত ত্রুটি। পুনরাবৃত্তিক ত্রুটিটা হলো যে একই পরিমাপ যখন আমরা পুনরাবৃত্তি করছি, যেরকম একটা স্কেল আমি ফেলার পরে সেটার পরে আবার সেটাকে সামনে ফেললাম, এরকম হতে পারে পরিমাপটা। তো এরকম ক্ষেত্রে এটাকে আমরা বলছি পুনরাবৃত্তিক ত্রুটি। যে কোনো যন্ত্রপাতির সাহায্যে যদি একই পরীক্ষণ বারবারে করা হয় তাহলে সেখানে এটা হতে পারে। পুনরাবৃত্তিক ত্রুটি মূলত দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে যন্ত্রপাতির সাহায্যে হতে পারে, সেটাকে আমরা ব্যবস্থাগত ত্রুটির অংশ ধরে নিব। আরেকটা হতে পারে সেটা হচ্ছে ব্যক্তিগত কারণেও হতে পারে। মানে ব্যক্তিগত ত্রুটি আমরা এর আগে বললাম পর্যবেক্ষণজনিত, তার মধ্যেও এটা কিন্তু আসতে পারে। তাহলে পুনরাবৃত্তিক ত্রুটির যদি ধরে নাও যে একটি যন্ত্রের কিছু ত্রুটি আছে এবং সেটি সবসময় কিছু বাড়তি মান দেয়, সেটা হতে পারে পুনরাবৃত্তিক ত্রুটি। এবং অথবা সবসময় কিছু কম মান দেয়, অর্থাৎ আমি যখনই সেটা স্টার্ট করি একটা যন্ত্র, সেটি স্টপওয়াচ হোক বা অন্য যে কোনো যন্ত্র হোক, তাহলে আমার চাপার সাথে ওটা যে চালু হচ্ছে সেখানে কিছু টাইম ল্যাগ থাকতে পারে এবং সেখানে কিছু ত্রুটি পর্যবেক্ষণ হতে পারে। কাজে এটা ব্যবস্থাগত কারণ হতে পারে। আবার একই মানে কোনো একটা রাশির মান আমি যে বের করব, পরিমাপ করব, সেটা কিন্তু ভিন্ন ভিন্ন উপায়ে করা যেতে পারে। আমি একই ঘটনা আমি একটা পদ্ধতিতে অবজার্ভ করতে পারি, আবার আরেক পদ্ধতিতে সেটাকে আবার অবজার্ভ করতে পারি। যেমন শব্দের বেগ আমি মাপবো, সেটা আমি আলোর সাহায্যে হয়তো বা মাপতে পারি, অথবা মেকানিক্যাল ওয়েতে মাপতে পারি যে শব্দের বেগ কত, অথবা মেকানিক্যাল ওয়েভ দ্বারাও মানে শব্দ যেহেতু মেকানিক্যাল ওয়েভ, কাজে এটা মেকানিক্যাল কোনো একটা ঘটনা ঘটছে সেখান থেকে আমরা বের করতে পারি। একটা জায়গায় যে আঘাত করলো, সেটা ফিরে আসলো, সেটাকে অবজার্ভ করা, সেটা মেকানিক্যাল হতে পারে। আবার সেটা হয়তো সেন্সরগুলো আমি আর উন্নত করতে পারি, আমি লাইট বা আলো ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন ব্যবস্থায় সামান্য একটু ভিন্ন ভিন্ন মান দিবে। একই অবজারভেশন কিন্তু ভিন্ন যন্ত্র দিয়ে, ভিন্ন ব্যবস্থা দিয়ে আমি সেটাকে পরিমাপ করলে হিসাবটা অবশ্যই আলাদা আসবে। ফাইনালি আসছে লঘিষ্ঠ গণন ত্রুটি। লঘিষ্ঠ গণন ত্রুটি হচ্ছে প্রত্যেকটা যন্ত্রের একটি সূক্ষ্মতম হিসাব করার মিনিমাম একটা তার ক্যাপাবিলিটি থাকে, তার চাইতে সূক্ষ্ম হিসাব সে করতে পারে না। তাহলে একটি যন্ত্রের সাহায্যে যে সর্বনিম্ন যে পার্টটা আমরা নিতে পারি সেটাকে বলা আছে তার লঘিষ্ঠ গণন। আর এই লঘিষ্ঠ গণন কোনো একটা নির্দিষ্ট পরীক্ষণে আমি কেমন যন্ত্র নিচ্ছি তার উপর ডিপেন্ড করে হতে পারে। যেমন আমি যদি এক শহর থেকে আরেক শহরের দূরত্ব মাপতে চাই, সেটা নিশ্চয়ই সেন্টিমিটারে মাপতে চাইবো না, যদিও সেন্টিমিটারের লঘিষ্ঠ গণন এর পরিমাণ খুবই কম। কাজে সেটা দিয়ে মাপলে অ্যাকচুয়ালি মাপা যে যাবে না তা না, কিন্তু সেটা করলে এটি মানে এখানে যে সূক্ষ্ম হিসাবটা করবো সেটা এত সূক্ষ্ম হিসাব করার কি সেখানে কোনো প্রয়োজন আছে? নেই। যেখানে প্রয়োজন আছে সেখানে আমাদের করতে হবে, যেখানে দরকার সেটা, যেখানে সামান্যতম মানের কারণেই আমার ফলাফলে বা কোনো যন্ত্রপাতি নির্মাণে বা কোনো ঘটনায় সেটা বড় ধরনের ইফেক্ট পড়তে পারে, সেইটাতে আমাদের দরকার আছে। কাজেই যেমন একটি কাগজ কতটুকু পুরুত্ব সেটা পরিমাপ করতে গেলে আমি সাধারণ স্কেল, এমনকি স্লাইড ক্যালিপার্সও ব্যবহার করতে চাইব না। স্ক্রু গজ হয়তো আমি সেখানে ব্যবহার করতে চাইব, কারণ স্ক্রু গজের লঘিষ্ঠ গণন কম, স্লাইড ক্যালিপার্স বা সাধারণ স্কেলের লঘিষ্ঠ গণন অনেক বড় তার তুলনায়। যার কারণে কী হবে, দুটো কাগজের মধ্যে যদি আমরা পরিমাপ দিয়ে তুলনা করি তাহলে দেখা যাবে যে একটা একটু মোটা, একটা একটু চিকন, কিন্তু সেই দুটোর রেজাল্টই প্রায় একই রকমই দিচ্ছে স্লাইড ক্যালিপার্স দিয়ে। কিন্তু স্ক্রু গজে যদি হিসাবটা করা হয় তাহলে যেহেতু তার লঘিষ্ঠ গণন অনেক কম, সাধারণত সেটা হয়ে থাকে 1 মিলিমিটারের 100 ভাগের 1 ভাগ, আর স্লাইড ক্যালিপার্সে সাধারণত হয়ে থাকে 1 মিলিমিটারের 10 ভাগের 1 ভাগ। কাজেই যদি
10 ভাগের 1 ভাগের এই পরিবর্তনটা যদি না হয় দুটো কাগজের থিকনেসের মধ্যে, তাহলে কিন্তু সেটা স্লাইড ক্যালিপার্স দিয়ে ধরা পড়বে না, দুটো কাগজের থিকনেসই সে একই দেখাবে। পক্ষান্তরে যদি আমরা এটা স্ক্রু গজ দিয়ে করতে পারি, তাহলে আমাদের সেই পার্থক্যটুকু, সামান্য পার্থক্যটুকু দৃষ্টিগোচর হবে, পরিমাপের মধ্যে আসবে, হিসাবের মধ্যে আসবে। এই জন্যই আমরা এটাকে বলি লঘিষ্ঠ গণন ত্রুটি। অর্থাৎ আমার যে উদাহরণ দিলাম সেখানে যদি আমরা স্লাইড ক্যালিপার্স দিয়ে দুটো ভিন্ন ভিন্ন থিকনেসের কাগজকে আমরা যদি হিসাব করতে যাই, পরিমাপ করতে যাই তার থিকনেস মাপার ক্ষেত্রে, তাহলে কিন্তু ইরর চলে আসবে। সেটাই হচ্ছে মূলত লঘিষ্ঠ গণন ত্রুটি। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট যন্ত্র ইউজ করতে হবে কোন ধরনের পরিমাপ করছি সেটাকে বোঝার জন্য। এই ছিল পরিমাপের ত্রুটির ক্লাসিফিকেশন। আমরা আগামী ক্লাসে দেখব যে পরিমাপের ত্রুটি হিসাব করতে হয় কীভাবে। এটাতে গেল ক্লাসিফিকেশন, কিন্তু গাণিতিকভাবে আমরা ত্রুটির পরিমাণটা কীভাবে নির্ণয় করব সেটি আমরা মূলত আগামী ক্লাসে দেখার চেষ্টা করব। আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, ধন্যবাদ।